নদী, পাহাড়, ঝর্ণা, হ্যাঁ, মানে জলপ্রপাত, লেক, সুন্দর প্রাকৃতিক পরিবেশ সবকিছু একসঙ্গে আছে। আর এটা হাওড়া থেকে খুবই কাছে, একদিনেই ঘুরে আসা যায়। তো সেটা আমি পরে বলবো কোথায় যাচ্ছি। তো আমার সঙ্গে আছে আমার প্রভু, কি বলছে দেখি। হরি বল, হরি বল। আমরা যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছি আমরা? তোমাকে জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছি। ঝর্ণা, দারুণ জায়গা। হ্যাঁ, হরি বল। আপনাদের সবাইকে আমরা এই দৃশ্যগুলো দেখাবো, আমাদের কিছু কিছু মুহূর্ত দেখাবো, মনে হয় আপনাদের ভালো লাগবে। তো আপনারা সঙ্গে থাকবেন। আমাদের এই যাচ্ছে আমাদের স্টিল এক্সপ্রেস, হ্যাঁ, হাওড়া টু টাটানগর, 3 ঘন্টা লাগবে। আমরা 5টা 10-এ আমাদের ট্রেন, 8টা 8:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা মজার হবে, খুবই মজার হবে। ঠিক আছে, হরি বল। ভগবানের অপূর্ব সুন্দর সৃষ্টি দেখতে হলে এখানে অবশ্যই যাওয়া উচিত। চলুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আজ যেখানে যাচ্ছি, আমাদের গন্তব্যস্থল, সেখানে নদী, পাহাড়, জলপ্রপাত, লেক, সুবর্ণরেখা নদী। গেস করুন তো কোথায়? সেখানে তামার খনি, বিখ্যাত তামার খনি, আর এশিয়ার সব থেকে গভীরতম খনি। তো সেটা আমাদের ভারতবর্ষের মধ্যেই রয়েছে। তো কোথায় হতে পারে একটু গেস করুন। সেখানকার খাবার, সেখানকার স্ট্রিট ফুড হচ্ছে ধুসকা। ধুসকা হচ্ছে আর ঘুগনি বিখ্যাত একটি স্ট্রিট ফুড। যদিও আমরা স্ট্রিট ফুড খাই না, কিন্তু ওখানকার প্রিয় খাবার হচ্ছে এটি। তো এখানে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে সুবর্ণরেখা নদী। এই নদীর ধারেই এই শহরটি গড়ে উঠেছে। আজ আমরা সেখানেই আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব। ভগবানের অপরূপ সৃষ্টি, একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই হাওড়াতে থাকতে থাকতে প্রাণ হাঁপিয়ে ওঠে। এত পলিউটেড হাওড়া জেলাটা। একটাই সুবিধা, একটা ভালো লাগার জায়গা একটাই যে যখনই কোথাও দূরপাল্লায় আমরা তীর্থে যাই বা যেখানেই ভ্রমণে যাই, তখন এই হাওড়া থেকে সহজেই আমরা ট্রেনটা ধরতে পারি। তো 5টা 10-এর স্টিল এক্সপ্রেস ধরে আজ আমরা যাচ্ছি ঘাটশিলা, ঝাড়খণ্ড রাজ্যের একটি শহর, যেটা সুবর্ণরেখা নদীর ধারেই অবস্থিত। খুব সুন্দর জায়গা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার বাংলা সাবজেক্ট ছিল। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এখানে আমরা দর্শন করতে যাব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার খুব প্রিয় একজন লেখক। ওনার লেখা আরণ্যক, পথের পাঁচালী, গণদেবতা আমার খুব প্রিয় উপন্যাস ছিল। তো সেই গৌরীকুঞ্জ আমরা দর্শন করব। এছাড়া আরো অনেক মন্দির, তারপর অনেকগুলো লেক আছে ওখানে, জলপ্রপাত আছে, নদী আছে, আর আছে সবুজ, চারিদিকে সবুজে ঘেরা জঙ্গল। তো এখনই ট্রেনটা ছাড়বে। তো চলুন, সঙ্গে থাকুন। হরি বল। আমরা ঘাটশিলা পৌঁছে গেছি। ঘাটশিলা, এখন রাত 8টা 45-এ আমরা পৌঁছে গেলাম হাওড়া থেকে ঘাটশিলা। 8টা 45। স্টিল এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস। এটা ধরেই আবার ফিরবো, এই গাড়িতেই আবার ফিরতে হবে। इसमें कोच पोजीशन इंजन की तरफ से 2 जनरल, फिर एसी कोचेज H1, A2, A1, B5 से B4, F1, B3 से B1। 1 নম্বর দিয়ে আমরা বেরোচ্ছি। এই যে এখানকার এই 9:15 দৃশ্য,
সবাই গাড়ির জন্য অপেক্ষা করছে। দেখা যাক, আমরা এখানে তো ইস্কন মন্দির নেই, কোনো গৌরীয় মঠে হয়তো আমরা থাকবো। ঝাড়খণ্ডের ঘাটশিলা স্টেশন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এই রঙ্কিনী মায়ের মন্দির অবস্থিত। জাদুঘোড়াতেও এই মায়ের মন্দির রয়েছে। তো এটি একটি দেবী কালীর অত্যন্ত জাগ্রত এবং প্রাচীন শক্তিপীঠ, যা পর্যটক এবং পুণ্যার্থীদের কাছে অত্যন্ত পবিত্র। তো ঘাটশিলা শহরের কাছে সুবর্ণরেখা নদীর পাশেই এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরে মায়ের খড়গ রয়েছে। এখানে দেবী শিলা বা প্রাকৃতিক যে পাথর রয়েছে সেই পাথরকে মা রূপে, কালী বা দুর্গা রূপ হিসেবে সিঁদুর, বিভিন্ন অলংকারে পুজো করা হয়। আসলে অতীতকালে এই ঘন জঙ্গল পাহাড়ের রাস্তা দিয়ে যাতায়াতকারী পথচারী এবং ব্যবসায়ীরা নিজেদের সুরক্ষার জন্য এই দেবীর আরাধনা করতেন। স্থানীয় লোককথা অনুযায়ী প্রাচীনকালে এই মন্দিরে নাকি নরবলি দেওয়ার প্রচলন ছিল। তো এখন আর সেটা নেই, বন্ধ হয়ে গেছে। তবে বলি প্রথা এখনো রয়েছে। কলকাতা থেকে বা হাওড়া থেকে ট্রেন ধরে ঘাটশিলা স্টেশনে নেমে সহজেই অটো বা টোটো বা আপনি যে কোনো গাড়ি করেই এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। খুব সুন্দর। আমাদের দ্বিতীয় গন্তব্য চিত্রকূট পাহাড়। তবে একটা অভিজ্ঞতার কথা আপনাদের শেয়ার করে নিই। আমরা স্টেশনে পৌঁছে রাত 9:45 নাগাদ আমরা ঘাটশিলা স্টেশনে পৌঁছানোর পর আমরা কোনো গৌরীয় মঠ বা কোনো সেবাশ্রম আমরা পাইনি। তো সাধারণ একটি হোটেল, একটা এসি রুম, প্রায় 1000 টাকা নিল, সেখানে আমরা ছিলাম। ঘাটশিলা জায়গাটা খুবই সুন্দর, তবে একটা তিক্ত অভিজ্ঞতা হলো যে কোনো ভক্ত যদি ঘাটশিলায় আসতে চান তো বাড়ি থেকে ব্যাগ ভর্তি করে খাবার বয়ে নিয়ে আসাই ভালো, কারণ এখানে পিওর ভেজ পাওয়া খুবই দুষ্কর, যেহেতু একটি আদিবাসী অধ্যুষিত এলাকা। তো তো আমরা তো প্রথমে বুঝতে পারিনি। তো আমরা, দেখুন আমার এই ভিডিওতে দেওয়া আছে, পাউরুটি, মিষ্টি, দই এইগুলো খেয়ে রাত কাটিয়েছিলাম। আর পরের দিন চিড়ে, দই, মিষ্টি খেয়ে এইভাবে কাটিয়েছিলাম। মোটামুটি আমরা যতক্ষণ ওই ঘাটশিলাতে ছিলাম কোনো অন্ন আমাদের পেটে পড়েনি, কোনো প্রসাদ, অন্নভোগ, অন্ন, ডাল, সবজি কিছু পেটে পড়েনি। আমরা চিড়ে, মিষ্টি, দই আর পাউরুটি খেয়ে, বিস্কুট এগুলো খেয়ে কাটিয়েছি। এখানে ভেজ খাবার পাওয়া একেবারেই যায় না। তো ভক্তদের পক্ষে এটি খুবই মানে মানে কি বলবো, খুবই কঠিন। কঠিন কিছু না, ভক্তদের এটা অবগত করানোর জন্য আমি বিষয়টা জানিয়ে রাখলাম। তো আপনারা যারা মানে ভক্তি জীবন অনুশীলন করছেন বা ভক্তি জীবনে রয়েছেন, ভক্তি জীবনে থাকলেও প্রকৃতি তো সবাই ভালোবাসে। তো যদি কখনো আপনারা ঘাটশিলাতে আসেন তো খাবার সঙ্গে নিয়ে আসার চেষ্টা করবেন, নইলে পাউরুটি, চিড়ে, মুড়ি এগুলো ছাড়া আর কিছু এখানে পাওয়া যায় না। এখানে ইস্কন কোনো মন্দির নেই, তবে শুনেছি জামশেদপুরের ওইদিকে আছে, আর ঝাড়গ্রামে ইস্কন মন্দির আছে। তো সেখান থেকে তো অনেকটাই দূর। যাই হোক, আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও, আপনাদের অনেক কিছু নতুন নতুন তথ্য হয়তো মিলবে। তো আমরা গতকাল 14ই আগস্ট বিকেল 5:10 স্টিল এক্সপ্রেস ধরে এসেছিলাম। আবার ওই স্টিল এক্সপ্রেস ধরেই পরের দিন আমরা, মানে 15ই আগস্ট ছিলাম, 16ই আগস্ট স্টিল এক্সপ্রেস সকাল 6:49 স্টিল এক্সপ্রেস ধরে আমরা আবার ফিরেছি। তো দেখুন আপনাদের কেমন লাগে, ভিডিওটি অবশ্যই জানাবেন। তবে এই ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরার একটা মাত্র উদ্দেশ্য, কৃষ্ণ ভাবনাময় হয়ে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য, সমস্ত মন্দির দর্শন এবং ভোলানাথ, দেবী কালী, যে কোনো দেবদেবতার কাছে আমরা যখন যাই তখন আমরা একটাই প্রার্থনা করি যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেন দিন দিন আসক্তি বর্ধিত হয় এবং ভগবত ভক্তি আমার যাতে দিন দিন বাড়ে। চিত্রকূট পাহাড় দর্শন করে আমরা এখন ঝাড়খণ্ডের প্রধান নদী সুবর্ণরেখার সঙ্গে মিলিত হব। তো চলুন আপনারাও আমার সঙ্গে দর্শন করুন পবিত্র নদী সুবর্ণরেখা।
এই নদীটির দৈর্ঘ্য ৩৯৫ কিলোমিটার। ভারতবর্ষের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বেশিরভাগটা ঝাড়খণ্ডের মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে, তো উড়িষ্যার ভেতর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। এই সুবর্ণরেখা নদী ছোটবেলায় বইতে অনেক পড়েছি, কিন্তু এত বছর বয়সে এসে আজ সুবর্ণরেখাকে সচক্ষে দর্শন করতে পেরে খুব আনন্দ পেলাম। আপনারা হয়তো ভাববেন কল্যাণময়ী কৃষ্ণা দেবী দাসী তো ভগবত শিক্ষা প্রচার করেন। শ্রীমদ্ ভগবত গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃতের মতো ছোট ছোট ভিডিও ক্লিপ করে বা লাইভ গীতা ক্লাস ইত্যাদি আধ্যাত্মিক যে ভিডিওগুলো সেগুলো পোস্ট করেন। হঠাৎ করে এরকম ভিডিও কেন দিচ্ছেন? তো এটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যে ভগবানের সৃষ্টি কত সুন্দর, তাই না? সমস্ত সৃষ্টির মধ্যেই ভগবান উপস্থিত রয়েছেন। আমাদের শুধু কৃষ্ণের চোখ দিয়ে, অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় হয়ে সমস্ত প্রকৃতিটাকে উপভোগ করতে হবে। তো এই বর্তমানে এই নদীটি বিভিন্ন কারখানার দূষিত বর্জ্য পদার্থের ফলে দূষিত হয়ে যাচ্ছে। বিভিন্ন কারখানা, বিশেষ করে তামা, এখানে তো অ্যালুমিনিয়াম, এই সমস্ত কারখানার বর্জ্য পদার্থগুলো নদীতে মিশে নদীটিকে দূষিত করে তুলেছে। সুবর্ণরেখা নদী, ঝাড়খণ্ডের ঘাটশিলাতে আমরা রয়েছি। এর পরবর্তী আমাদের গন্তব্য রাতমোহনা ঝর্ণা। তো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে চাইলে আমার ইউটিউব চ্যানেল @কল্যাণময়ী কৃষ্ণাতে আপনারা যুক্ত হতে পারেন। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরি বল। 24 পরগনা জেলার বনগাঁতে জন্ম এবং এই গৌরীকুঞ্জে তার অন্তিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। বাংলা সাহিত্যের অনবদ্য অসাধারণ প্রকৃতিপ্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর নাম অনুসারে তিনি এই বসতবাড়ি স্থাপন করেছিলেন। এখানেই রচিত হয়েছিল পথের পাঁচালী এবং প্রকাশিত হয়েছিল আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অপুর সংসার, অশনি সংকেত, চাঁদের পাহাড় প্রভৃতির মতো অসাধারণ বাংলা সাহিত্যের উপহার তার হাত ধরেই আমরা পেয়েছিলাম। তার এই লেখনী থেকে বাংলা চলচ্চিত্র জগতের প্রচুর সিনেমা তৈরি হয়েছে, যা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। সেই ছোটবেলায় যবে আমি পথের পাঁচালী পড়েছিলাম, আরণ্যক পড়েছিলাম, তবে থেকেই খুব ইচ্ছা ছিল স্বচক্ষে তার পাণ্ডুলিপি, নিজে হাতে লেখা সেই পাণ্ডুলিপি এবং তার পোশাক, তার ব্যবহার করা কিছু জিনিস স্বচক্ষে দেখব। দেখে ধন্য হলাম। সকলে খুব ভালো থাকুন। হরে কৃষ্ণ। সিদ্ধেশ্বর পাহাড়ে সিদ্ধেশ্বর বাবার মন্দির দর্শন করতে আমরা চলেছি অটো করে। অটোওয়ালা কিছুক্ষণ নিয়ে গিয়ে এই যে সামনে দেখা যাচ্ছে গাড়িটা, এখানে আমাদের থামিয়ে দিল। এই যে ডান দিকে হলুদ রঙের যে বিল্ডিংটা, পাহাড়ে ওঠার আগেই এই বিল্ডিং এ 50 টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হচ্ছে। টাকাটা ওরা বলল মেনটেনেন্সের জন্য। এরপর আমরা সিদ্ধেশ্বর বাবার মন্দির দর্শন করার জন্য চললাম। প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে বাবাকে দর্শন করতে যেতে। এই যে ছোট বড় এই টিলাগুলো পেরিয়ে যেতে হয়। খুব রোমাঞ্চ। মনের মধ্যে একটু একটু সামান্য ভয় হলেও বেশ আনন্দ উপভোগ করা যায়। এটি একটি ছোটখাটো ট্রেকও বলতে পারেন। সিদ্ধেশ্বর পাহাড়ে ট্রেকিং এর মাধ্যমে আপনি সিদ্ধেশ্বর বাবাকে দর্শন করতে পারবেন। যারা এখনো এই সিদ্ধেশ্বর বাবাকে দর্শন করেননি তারা অবশ্যই একবার আসুন। হাওড়া থেকে স্টিল এক্সপ্রেস বা শালিমার থেকে শালিমার যে কোনো ট্রেন ধরে ঝাড়খণ্ডে ঘাটশিলাতে আপনি পৌঁছে যাবেন। ঘাটশিলা থেকে একটা অটো বুক করে আপনি এই সিদ্ধেশ্বর পাহাড়ে খুব সহজেই পৌঁছে যেতে পারেন। একদিনেই সবকিছু দর্শন করা যায়।
মোট 14টা স্পট রয়েছে। তো আপনি চাইলে 14টি স্পটই একদিনেই দর্শন করে আবার ফিরে আসতে পারেন। তো শ্রাবণ মাস চলছে, বাবার মাথায় জল ঢালা এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমার সৌভাগ্য হলো আমি বাবাকে দর্শন করে পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে পুরোহিতের আশীর্বাদ নিয়ে তারপর প্রসাদ পেয়ে আমরা ফিরলাম। তো এই ওখানে শুনলাম যে সিদ্ধেশ্বর বাবার এই মন্দির, এটি নতুন মানে নবনির্মিত মন্দির, পুরনো মন্দিরটিও পাশেই রয়েছে। তো শ্রাবণ মাস যেহেতু মোটামুটি ভিড় ছিল, সকলেই বাবাকে পুজো দিল, বাবাকে দর্শন করে প্রসাদ পেয়ে খুব আনন্দিত ভক্তগণ। শিব হচ্ছেন পরম বৈষ্ণব, তো বাবাকে তো দর্শন করতেই হয়। আর তাছাড়া উনি হচ্ছেন ক্ষেত্রপাল, ভগবানের সমস্ত ধাম উনিই তো রক্ষা করেন। তো সেই জন্য বৈষ্ণবের কৃপা আগে দরকার। আমার তো ভীষণ আনন্দ হয়েছে, খুব আনন্দ। আমি প্রসাদ কিছুটা নিয়েও এসেছিলাম, নারকেল, তারপর সন্দেশ প্রসাদ ছিল। বাবাকে পরিদর্শন করলাম, পরিক্রমা করলাম, এত আনন্দ। বাড়িতে আমার বাবা ভোলানাথকে নিত্য সেবা করি, কিন্তু এই এত উঁচুতে ট্রেকিং এর পর বাবাকে দর্শন করে বাবার মাথায় জল ঢেলে বাবাকে পরিক্রমা করার আনন্দই আলাদা। যাই হোক, খুব কাছেই ঝাড়খণ্ড রাজ্য। আপনারা একবার আসুন, বাবাকে দর্শন করুন, বাবার আশীর্বাদ গ্রহণ করুন, নিজেকে ধন্য করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, ছোট্ট বাচ্চা এই পাহাড়ে উঠে পড়েছে। সুবর্ণরেখা নদীটি এখানে রাতমোহনা ঝর্ণা রূপে ঝরে পড়েছে। যখন এই জঙ্গলের মধ্য দিয়ে রাতমোহনা ঝর্ণা দর্শন করতে যাচ্ছিলাম, তখন মহাপ্রভুর কথা খুব মনে পড়ছিল। মহাপ্রভু ঝাড়খণ্ডের এরকমই বনের মধ্য দিয়ে নীলাচলে গেছিলেন, আর বনের পশুদেরকে তিনি হরিনামে মাতোয়ারা করেছিলেন। বনের সমস্ত পশুরা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নৃত্য করেছিলেন। যাই হোক, আমার খুব ভালো লাগে, প্রকৃতি আমার ভীষণ প্রিয়। তবে একটাই দুঃখের বিষয় যে আমরা ভেবেছিলাম যে সমস্ত পয়েন্টগুলো দর্শন করে আসব, তো খাওয়া দাওয়ার সমস্যার জন্য আমরা থাকতে পারিনি। আমরা 16 তারিখ খুব সকালে ট্রেন ধরেই ফিরে এসেছি, কারণ সঙ্গে আমরা 3 জন ছিলাম। মেয়েটার খুব কষ্ট হচ্ছিল খাওয়া দাওয়া, তো পাউরুটি, চিড়ে, মুড়ি, বিস্কুট এগুলো খেয়ে, ফল এগুলো খেয়ে আর কতক্ষণ কাটানো যায়। তো সেই জন্য আমরা আর থাকিনি, যদিও একদিনেই সমস্ত প্রায় 14টা পয়েন্ট আছে, একদিনেই ঘুরে চলে আসা যায়। পরবর্তীতে যদি কখনো যাই, তো সেই খাবারের পুডলা বেঁধে নিয়েই যাব। তো আজকে আমরা ফিরেই এলাম, শুধুমাত্র খাওয়া দাওয়ার সমস্যা, আর এমনি কোনো অন্য অসুবিধা নেই। যাই হোক, এটা হচ্ছে রাতমোহনা ঝর্ণা, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, এখানে এই ঝর্ণা রূপে প্রবাহিত হচ্ছে। আর একটা হচ্ছে ঝাড়খণ্ড জেলার ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলাতে সুবর্ণরেখা নদীর গতি প্রবাহে হুন্ড্রা ফলস, সেটা আপনারা দর্শন করতে যেতে পারেন। সেটা রাঁচিতে রয়েছে, খুব বিখ্যাত একটি ফলস। রিভার সাইড ভিউ নামের একটি এই যে
আমরা হোটেল, এটা একটা পুরনো বাড়ি, হোটেল করা হয়েছে, ভিডিওটা করতে পারিনি। খুব সুন্দর জায়গা। সুবর্ণরেখা নদীর ধারেই আমাদের এই হোটেলটি ছিল। ভিডিওটা করতে গেলাম কিভাবে, যাই হোক সময়ের অভাবে করতে পারিনি। খুব খারাপ হয়ে গেল মনটা। একদম মানে ঘর থেকে নদী দেখা যাচ্ছে। পুরনো একটি বাড়ি, দেখে মনে হবে জমিদারের বাড়ি। আমার খুব ইচ্ছে ছিল ভিডিওটি করে আপনাদেরকে দেখানোর, কিন্তু আমার দুর্ভাগ্যবশত কোনো কারণে আমি ভিডিওটি করে দেখাতে পারলাম না। আমরা ঝাড়খণ্ড রাজ্যটিকে চিনি খনিজ পদার্থের খনি হিসেবে। তো এখন আমরা যাব সেই খনির পাশ দিয়ে সুবর্ণরেখার ধার ধরে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে। তো তার আগে দেখুন এই যে বাচ্চাগুলো, আজ যেহেতু 15ই আগস্ট স্বাধীনতা দিবস, ছেলেমেয়েরা তাদের স্কুলের পোশাক পরে খুব সুন্দরভাবে সজ্জিত হয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে। পাশ দিয়ে চলে গেছে ওই যে ট্রেন, রাঁচিতে যাচ্ছে ট্রেনগুলো, খুব সুন্দর। আর পাশেই রয়েছে রামকৃষ্ণ মঠ। আমরা চেষ্টা করেছিলাম রামকৃষ্ণ মঠে অন্তত থাকার জন্য। রামকৃষ্ণ মঠে আমিষ আহার চলে, তো আমরা তো শুধুমাত্র থাকতে চেয়েছিলাম, তবুও সে ঘর মেলেনি। 2 মাস আগে নাকি বুক করতে হয়। এই যে রামকৃষ্ণ মিশন, এই রামকৃষ্ণ মিশনের গা ঘেঁষেই একটি গলি চলে গেছে। ওই গলি ধরে সোজা গেলেই গৌরীকুঞ্জে পৌঁছে যাওয়া যায়। তো আপনাদেরকে আমি সবটাই দেখানোর জন্য, আমার কথা যে একটাও মিথ্যে নয় সেটা দেখানোর জন্য, এই যে এখানে একটি খাবারের দোকান রয়েছে। ওই দাদাটা বলল যে সব নিরামিষ, কিন্তু গিয়ে দেখা যাচ্ছে হয়েছে পেঁয়াজ রসুন রয়েছে। তো আমরা তো পেঁয়াজ রসুনও খাই না। ছোলা বাটুরা, বিভিন্ন রকমের পকোড়া এখানে বিক্রি হচ্ছে। এই যে স্কুলের বাচ্চাগুলো ইডলি খাচ্ছে। ইডলি দেখে মনে হলো যেন পিওর ভেজ, কিন্তু না, সেখানে পেঁয়াজ রসুন রয়েছে। এটি হচ্ছে শ্রাবণী মেলা চলছে। আসলে এখানে শ্রাবণ মাসে 1 মাস ধরে মেলা চলে। তো সেখান থেকে আমরা চলে এলাম এই যে প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে। চারিদিকের সবুজ জঙ্গল, আর মাঝখান দিয়ে সোজা উঁচু নিচু ঢালু পথ চলে গেছে অনন্ত অনন্ত অন্তহীন রাস্তার দিকে। মনে হচ্ছে যেন এই রাস্তা আর শেষ হবার নয়। আর এই রাস্তা দিয়ে চলতে চলতে মনে হচ্ছিল যেন উত্তরবঙ্গের কোনো এক জঙ্গলের মধ্যে ঢুকেছি। জলপাইগুড়িতে যেমন চিলাপাতার জঙ্গল, বিভিন্ন রকমের জঙ্গল আছে না, তো সেরকমই মনে হচ্ছে। যদিও সত্যি সত্যি এই জঙ্গলে হাতি দেখা যায়। আমাদের যে অটো চালক দাদা ছিলেন, উনি বলছিলেন যে এখানে হাতি দেখা যায়। বহু বছর আগে নাকি বাঘ দেখা গেছিল, তো বন দপ্তর থেকে এসে বাঘটাকে মেরে দিয়েছে। আর এখানে বাড়িঘরগুলো দেখুন, টালির চালের মাটির বাড়ি। কিছু কিছু বাড়ি আবার দেওয়ালটা পাকা আর ছাদটা টালি টিন দিয়ে তৈরি। আর দেওয়ালে অসাধারণ নকশা করা, দেখে মনে হবে বাঁকুড়া বীরভূম জেলার সেই শালবনী এলাকার যে আদিবাসী অধ্যুষিত যে এলাকা, সেখানে যেরকম মাটির দেওয়ালে বিভিন্ন ধরনের নকশা করা থাকে সেরকম। যদিও বীরভূমের কিছুটা ছোঁয়া এখানে রয়েছে, বীরভূমের বর্ডার। ঝাড়খণ্ড হচ্ছে বীরভূম জেলার বর্ডার। তো খুবই সুন্দর। ওই যে প্রথমেই বলেছিলাম না, নদী, পাহাড়, ঝর্ণা, জঙ্গল একসঙ্গে যেখানে আপনি পাবেন, তো সেরকমই একটি জায়গা হচ্ছে এই ঘাটশিলা। আমার এই ভিডিওতে আমি দেখবেন দেখিয়েছি যে মিষ্টির দোকানে বসে আমরা চিড়ে দই মিষ্টি
হ্যাঁ, এগুলো পাচ্ছি ড্রাই ফ্রুটস দিয়ে। তো খাওয়া দাওয়ার খুব সমস্যা হওয়ায় আমরা সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। পরবর্তী কোনো তীর্থস্থান বা কৃষ্ণ ভাবনাময় খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হব। ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল @কল্যাণময়ী কৃষ্ণা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সব রকম সহযোগিতা করুন। আমার ফেসবুক পেজ কল্যাণময়ী কৃষ্ণা দেবী দাসী, পেজটিকেও আপনারা ফলো করতে পারেন। সকলে খুব ভালো থাকুন। হরে কৃষ্ণ, দেখতে থাকুন। এই সুন্দর রাস্তার ধার দিয়ে যেতে যেতে অনেক মন্দির দেখা যাবে, সুন্দর মাঠ, কত সুন্দর সুন্দর ছেলে মেয়েরা 15ই আগস্ট পালন করছে। সুন্দর সুন্দর ঘরবাড়ি, রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মনে হয় শহরের শিক্ষিত মূর্খ লোকেদের থেকে গ্রামের এই অশিক্ষিত, কম শিক্ষিত লোকেরা অনেক বেশি প্রকৃত সামাজিক শিক্ষাবোধ রয়েছে। কারণ আমি রাস্তার ধারে কোথাও নোংরা জমা রাখতে দেখিনি, প্লাস্টিকও সেভাবে আমি দেখিনি। অথচ আমাদের হাওড়াতে প্লাস্টিকের শহর গড়ে উঠেছে। চারিদিকে প্লাস্টিক, বাতাসে আকাশে প্লাস্টিক উঠছে। এই দেখুন একটা মন্দির, কি সুন্দর। এই রাস্তা ধরে আমরা যেতে যেতে এমন একটি কারখানা পাবো, ইন্ডাস্ট্রি পাবো, যেখানে খনিজ পদার্থ অপরিশোধিত অবস্থায় তুলে এনে এখানে পরিশোধিত করার পর সেখান থেকে সোনা, হ্যাঁ, তামা, বিভিন্ন রকমের মূল্যবান ধাতু বার করা হয়। তো আপনাদেরকে সেই জায়গাটাও আমি দেখাচ্ছি, খুব সুন্দর। এটা ভারত সরকারের একটি সংস্থা। তো যেটা বলার উদ্দেশ্য এটাই যে আমার এই ভিডিও যদি ঝাড়খণ্ডের কোনো অধিবাসীর কাছে গিয়ে পৌঁছায়, কোনো ছেলেমেয়ের কাছে গিয়ে পৌঁছায়, বা ইস্কনের এমন কোনো ভক্তের কাছে গিয়ে পৌঁছায়, তাদের কাছে আমার বলার উদ্দেশ্য এটাই যে এখানে কোনো ইস্কন মন্দির নেই। ভগবান শ্রীকৃষ্ণের কথা হয়তো অনেকেই জানে না। সেভাবে ভক্ত আমি খুঁজে পাইনি। একজন বৈষ্ণবের সাক্ষাৎ হয়েছিল। এই যে দেখুন সেই ইন্ডাস্ট্রি, এখানেই সোনা তৈরি হয়। তো আমার খুব ইচ্ছা যে আমার এই ভিডিও যদি কোনো ভক্তের কাছে গিয়ে পৌঁছায় বা এমন কোনো ব্যক্তির কাছে গিয়ে পৌঁছায়, তার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে এখানে ভগবানের কথা প্রচার করার জন্য, ভগবানের কথা, ভগবানের বাণী, ভগবত ভক্তি, ভগবত শিক্ষা প্রচার করার খুবই দরকার। এটি একটি আদিবাসী অধ্যুষিত এলাকা। তো এইরকম জায়গাতেই তো ইস্কন পৌঁছে যায় ভগবানের কথা, দিব্য বাণী প্রচার করার জন্য। তো যদি কোনো সুহৃদ ব্যক্তি আমার এই ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন এখানে ভগবত ভক্তি, ভগবত শিক্ষা প্রচার করার জন্য। জয় শ্রীল প্রভুপাদ। এই যে টানেলটা দেখছেন, এর মধ্যে দিয়ে সুবর্ণরেখার জল প্রবাহিত হয়ে থাকে। এই জল ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে পৌঁছে গেছে। এই যে সুবর্ণরেখা নদী, এই নদীর ব্রিজটা পার করেই ডান দিকের রাস্তা ধরেই আমরা রাতমোহনা ঝর্ণায় পৌঁছে যাব। সবটাই সুবর্ণরেখা নদীর জল। কখনো পাথর, অনেক উঁচু পাথর থেকে সেটা ঝর্ণার আকারে নিচে নেমে আসছে, কখনো একটু ছোট ওই জলপ্রপাত, ছোট ছোট জলপ্রপাতের মতো হয়ে নেমে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ একইজন ব্যক্তি, কিন্তু তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করার মতো তার অংশ বিস্তার করেছেন। রামচন্দ্র ভগবান, নৃসিংহ ভগবান, জগন্নাথ মহাপ্রভু, স্বয়ং শ্রীকৃষ্ণ। সকলে খুব ভালো থাকুন, উপভোগ করুন।
কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। হরে কৃষ্ণ। ওখানে পাথর আছে বুঝলে? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি পাথরটা কমেন্ট আসলে ওখানে ওই করে জলের জানাবেন। আওয়াজ হচ্ছে। আমি তো সাধারণত এরকম ব্লগ বা ভিডিও করতে পারি না, ওই আমি আমার সাধ্যমতো চেষ্টা একটু করলাম। যাও, স্নান করে আসো। আমি কল্যাণময়ী কৃষ্ণা দেবী দাসী। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের ছোট্ট পরিবার নিয়ে আমাদের এই একদিনের ট্রিপ, আনন্দ পেয়েছি। তবে এখানে আবার পরের দিন সকালবেলা 6:49 ট্রেন, এই যে স্টিল এক্সপ্রেস, এটা টাটানগর টু হাওড়া। আমরা এই ট্রেন ধরেই আবার 6:49 ট্রেন এখানে ঘাটশিলাতে এসে পৌঁছালো 6:57-তে। তো 7টা নাগাদ ছাড়লো, 7টা থেকে 3.5 ঘন্টার মধ্যে এই যে হাওড়াতে আমরা পৌঁছে গেলাম। 10:30টার সময় আমাদেরকে পৌঁছে দিয়েছে। ভারত মাতার পতাকা আকাশে বাতাসে উড়ছে।